কখনো কি ভেবে দেখেছো হেলিকপ্টার নামার জায়গায় সবসময় কেন এইচ লেখা থাকে? পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে পানি কেন বের হয়? মানুষ কি সত্যি তার মস্তিষ্কের 100% ব্যবহার করতে পারে? আর সোনা একটি ধাতু হওয়া সত্ত্বেও এটি কেন এত দামি? রোলস রয়েলসের বোনেটে যে উড়ন্ত লেডির মূর্তি থাকে তার পেছনের সত্যটা তুমি হয়তো জানো না। আর এমন অনেক বিষয় আছে যেগুলো জানলে তুমি ভাববে এমনটাও কি সম্ভব? তো জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। নাম্বার 11, কখনো কি ভেবে দেখেছো হেলিকপ্টার থেকে নামার জায়গায় সবসময় কেন এইচ লেখা থাকে, অন্য কোনো জিনিস কেন লেখা থাকে না? এককভাবে বলতে গেলে এটি H4 হেলিপ্যাডকেও রিপ্রেজেন্ট করে, অর্থাৎ পাইলট দূর থেকে বুঝতে পারে যে এটি একটি অফিসিয়াল ল্যান্ডিং স্পট। আসলে হেলিকপ্টারের ল্যান্ডিং খুবই সেন্সিটিভ এবং ঝুঁকিপূর্ণ, তাই জায়গাটি একদম সমতল, পরিষ্কার এবং শক্ত হতে হয়। হেলিকপ্টারের দ্রুত ঘূর্ণায়মান রোটর আশেপাশের ছোট জিনিসও উড়িয়ে নিয়ে নিজের দিকে টেনে নিতে পারে, আর যদি কোনো বস্তু ব্লেডের সাথে ধাক্কা খায় তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে বিল্ডিং বা মাটির ওপর ঠিকভাবে কংক্রিটের হেলিপ্যাড বানানো হয়। সেখানে যে এইচ লেখা থাকে তার মানে শুধু এতটুকুই, মানে এখানে হেলিকপ্টার নামতে পারবে, কোন দিক থেকে ল্যান্ড করবে সেটা পাইলট বাতাসের দিক এবং অ্যাপ্রোচ দেখে পাথ ঠিক করে রাখে। এটা এইচ দেখে নয়, সহজ কথা এইচ মানে হলো হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামা অনুমোদিত। নাম্বার 10, তুমি হয়তো খেয়াল করেছো কিছু পেঁয়াজ সহজে কাটা যায়, কিন্তু কিছু পেঁয়াজ কাটতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। পেঁয়াজে একটি বিশেষ এনজাইম থাকে যার নাম হচ্ছে অ্যালিনেজ, আর কিছু সালফার কম্পাউন্ডও থাকে। পেঁয়াজ কাটার সাথে সাথে এর কষ ভেঙে যায় এবং এই এনজাইম সালফার কম্পাউন্ডের সাথে রিয়াক্ট করে এক ধরনের টিয়ার গ্যাস তৈরি করে। এর নাম হচ্ছে সিনপ্রোফেনথিয়াল এস অক্সাইড। এই গ্যাস বাতাসে মিশে চোখে পৌঁছে চোখে জ্বালাপোড়া করে। এই জ্বালা থেকে বাঁচতে চোখ নিজে থেকে পানি বের করে যাতে গ্যাসটা ধুয়ে বের হয়ে যায়। পুরনো এবং মিষ্টি পেঁয়াজে এই গ্যাস কম তৈরি হয়, তাই চোখে পানি কম আসে। আর টাটকা পেঁয়াজে রিয়াকশন বেশি হয়। ফ্রিজে ঠান্ডা করে খোসা ছাড়ানোর পর কিছুক্ষণ পানিতে রেখে পেঁয়াজ কাটা বা ধারালো ছুরি দিয়ে কাটলে এর প্রভাব অনেক কমে যায়, কারণ পেঁয়াজের মূলের অংশে এনজাইম সব থেকে বেশি থাকে, তাই সেটাকে একদম শেষে কাটলে চোখে পানি আরো কম আসবে। নাম্বার 9, কখনো কি ভেবে দেখেছো সোনা একটি ধাতু হয়েও এটি কেন এত দামি? শুধু কি এর রঙের জন্য? আসলে ব্যাপারটা এর থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং। সোনা আসলে পৃথিবীর সারফেসের অংশই ছিল না। যখন পৃথিবী তৈরি হয়েছিল তখন সোনার মতো ভারী ধাতুগুলো গলিত কোডের ভেতরে চলে যায়। আজ আমরা যে সোনা পৃথিবীর ওপরের স্তরে পাই তা পরে উল্কা এবং অ্যাস্ট্রয়েডের ধাক্কা এখানে এসেছে, অর্থাৎ আমরা যে সোনা পড়ি তা আসলে মহাকাশ থেকে পাওয়া উপহার। আজ সোনাকে মাটি থেকে তুলতে মাইনিং করতে হয়, যা খুবই ব্যয়বহুল এবং বিপজ্জনক প্রক্রিয়া। প্রতিটি খনি আলাদা হয়ে থাকে, তবে গড় মানের আকারে 1 গ্রাম সোনা তুলতে 1 টন বা তার বেশি পাথর ভাঙতে হয়। আকরে যত কম সোনা থাকবে তত বেশি পাথর ভাঙতে হবে, এই কারণেই খরচ বেড়ে যায়। আর এসব কারণে সোনার দাম স্বাভাবিকভাবে বেশি থাকে। গবেষকদের মতে ভবিষ্যতে সোনার খনন আরো বেশি কঠিন এবং ব্যয়বহুল হয়ে যাবে, কারণ উচ্চমানের সোনার ভান্ডার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তবে আগামী 25 বছরে মাইনিং পুরোপুরি অসম্ভব হয়ে যাবে এমনটা নয়, শুধু এটি আরো বেশি চ্যালেঞ্জিং হবে। মহাকাশ থেকে আসা ধাতু, ঝুঁকিপূর্ণ খনন প্রক্রিয়া আর সীমিত সরবরাহ, এইসব কারণে এই সোনা সবসময় বিশেষ ও দামি হয়ে থাকে। নাম্বার 8, তুমি কি জানো ছোট পান্ডারা নিজেরা প্রস্রাব বা পায়খানা করতে পারে না? তাদের শরীর এতটাই নাজুক যে তাদের মাংসপেশি ঠিকভাবে কাজ করে না, তাই সাহায্য না পেলে তারা পায়খানা চেপে অসুস্থ হয়ে যেতে পারে। এ কারণেই মা পান্ডা তার বাচ্চার পেছনের অংশ চেটে তাকে সাহায্য করে। এতে বাচ্চার পেট ও নিজের অংশে হালকা চাপ তৈরি হয় এবং সে পায়খানা করে থাকে। এই প্রক্রিয়াটি দিনে অনেকবার করতে হয়। আর যখন মানুষ বেবি পান্ডা লালন পালন করে তখন তাকেও চাটে না। কেয়ারটেকাররা গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে ওই অংশটা হালকা করে ঘষে দেয়। এতটুকু স্টিমুলেশনেই বেবি পান্ডা সহজেই টয়লেট করে ফেলে। নাম্বার 7, কিভাবে লাইনম্যানরা এত উচ্চ ভোল্টেজের পাওয়ার লাইনে কাজ করে, তাও আবার কোনো রকম শক না খেয়ে? তারা কি শুধু গ্লাভস পরে 300 ভোল্টের লাইভ তার ধরে ফেলে? একদমই না। উচ্চ ভোল্টেজে কাজ করার দুটি বিশেষ পদ্ধতি আছে। প্রথমটি হলো হট স্টিক মেথড, যেখানে লাইনম্যান একটি লম্বা ইনসুলেটেড পোল দিয়ে কাজ করে, সরাসরি হাতে তার স্পর্শ করে না। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বেয়ার হ্যান্ড মেথড, যেখানে কর্মী একটি বিশেষ কন্ডাকটিভ স্যুট পরে নিজের শরীরকে লাইনের ভোল্টেজের সমান চার্জ করে নেয়, তারপর সে নিরাপদে তারটি স্পর্শ করতে পারে। লাইনম্যান যে গ্লাভস পরে
সেগুলোর কাজ হলো লো এবং মিডিয়াম ভোল্টেজ থেকে সুরক্ষা দেওয়া। এই গ্লাভস বিশেষ ইনসুলেটিং রাবার দিয়ে তৈরি হয় এবং নির্দিষ্ট ভোল্টেজ রেটিং থাকে, কিন্তু 20 থেকে 3000 ভোল্টের লাইভ লাইন শুধু গ্লাভস পরে সরাসরি ধরা সম্ভব নয়। হাই ভোল্টেজের কাজ হয় বিজ্ঞান, প্রশিক্ষণ ও সঠিক কৌশলের মাধ্যমে, শুধু একজোড়া গ্লাভস দিয়ে নয়। নাম্বার 6, রোলস রয়েলসের বোনেটে যে উড়ন্ত লেডির মূর্তি থাকে তাকে বলা হয় স্পিরিট অফ এক্সট্যাসি। বেশিরভাগ মানুষ এটাকে শুধু একটি বিলাসবহুল প্রতীক মনে করে, কিন্তু এর আসল গল্পটি বেশ ইন্টারেস্টিং। এই মূর্তির মডেল ছিলেন এলিনর ভেলাস্কো থর্টন, যিনি কোনো অভিনেত্রী নন বরং লর্ড মল্টাগরের ব্যক্তিগত সেক্রেটারি ছিলেন। তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। 1919 সালে লর্ড মন্টাগো তার ব্যক্তিগত রোলস রয়েলসের জন্য ভাস্কর চার্লস সাইজকে একটি বিশেষ মাস্কট বানাতে বলেন, যেখানে এলিনরকে মডেল করা হয়। পরে রোলস রয়েলস কোম্পানিরও গাড়িতে ম্যাসকট লাগানোর আইডিয়াটা পছন্দ হয় এবং 1911 সালে এই মূর্তির একটি পরিবর্তিত সংস্করণকে তার অফিসিয়াল সিম্বল হিসেবে গ্রহণ করে। অর্থাৎ রোলস রয়েলসের এই মূর্তিটি ছিল একসময়ের ব্যক্তিগত প্রেমের গল্প, যা পরে কোম্পানির আইকন হয়ে যায়। নাম্বার 5, তুমি নিশ্চয়ই শুনেছ মানুষ তার মস্তিষ্কের 100% কখনোই ব্যবহার করতে পারে না, বরং মাত্র 5 থেকে 10% ব্যবহার করে। 2014 সালের সাইফাই মুভি লুসিতেও এই ধারণার উপরে গল্প দেখানো হয়, যেখানে এক মেয়ে তার ব্রেনের 100% ক্ষমতা অ্যাক্টিভেট করে সুপার হিউম্যান শক্তি পেয়ে যায়। কিন্তু সত্যিটা কি? আসলে কি এটি পুরোপুরি একটি মিথ? বাস্তবতা হলো আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% নয়, তার অনেক বড় অংশ ব্যবহার করি। বিজ্ঞানীরা সঠিক শতাংশ বলতে পারেন না, তবে তাদের মতে আমাদের মস্তিষ্ক সারাদিন বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা অংশ ব্যবহার করে। একসাথে 100% অ্যাক্টিভ না হলেও দৈনন্দিন জীবনে প্রায় পুরো মস্তিষ্কই কাজ করে। এর সবচেয়ে সহজ প্রমাণ হলো, যদি আমরা সত্যি মাত্র 10% মস্তিষ্ক ব্যবহার করতাম তাহলে সামান্য ব্রেন ইনজুরিতেও কোনো প্রভাব পড়তো না। নাম্বার 4, এই ইলিউশনটি ভালো করে দেখো। এই দুটি খেলনা একদম এক সাইজের, কিন্তু একটিকে বড় আর একটিকে ছোট দেখাচ্ছে। এর কারণ কি? কারণ আমাদের মস্তিষ্ক ব্যাকগ্রাউন্ড দেখে জিনিসের সাইজ বিচার করে। কোনো অবজেক্ট দূরের পার্সপেক্টিভ লাইনের সাথে দেখা গেলে মাইন্ড অটোমেটিক বুঝে যে এটি আমাদের থেকে দূরে রয়েছে, তাই প্রকৃতির কারণে এটি ছোট দেখায়, আর তাই একই সাইজের খেলনাগুলো ভিন্ন সাইজের দেখাচ্ছে। এটি একটি ক্লাসিক পার্সপেক্টিভ ইলিউশন। চোখ ঠিক থাকে কিন্তু মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। নাম্বার 10, যদি কখনো দেখো কেউ মাটিতে একটি কাঠ বসিয়ে অন্য কাঠ দিয়ে ঘষছে, তাহলে অবাক হইও না। এটি কোনো জাদু নয়, এটি একটি টেকনিক যার মাধ্যমে আর্দ্র ওয়ার্মকে মাটির ওপরের দিকে আনা হয়, যাকে ওয়ার্ম চার্মিং বা ওয়ার্ম গ্রান্টিং বলা হয়। এতে একটি স্টিকে ছোট ছোট কাঠ দেওয়া হয় এবং মাটিতে বসানো হয়। এরপর অন্য স্টিক দিয়ে ঘষলে মাটিতে লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন তৈরি হয়। আর্থ্রম মনে করে কোনো শিকার, যেমন মল, মাটিতে চলছে এবং ভয় পেয়ে ওপরের দিকে চলে আসে। এই ট্রিক ব্যবহার করে মানুষ সহজে কচ্ছপ ধরতে পারে। নাম্বার 2, এই ডিভাইসটি চোরদের ধরতে এবং পুলিশকে পৌঁছে দিতে সাহায্য করে, কারণ চোরদের দ্রুত গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ, তাই পুলিশ ব্যবহার করে স্পেশাল ট্র্যাকিং ডার্ট। এই ডার্টটি পুলিশের গাড়ির সামনে ফায়ার করা হয় এবং এটি চোরের গাড়িতে লেগে যায়। তারপর পুলিশ চোরের পেছন থেকে ছেড়ে দেয়, কারণ ডার্টের লাইভ জিপিএস সিগন্যাল চোরের লোকেশন ট্র্যাক করছে। শেষে পুলিশ লোকেশনে পৌঁছে চোরকে ধরে নেয়। নাম্বার 1, তুমি কি জানো মোবিয়াস স্ট্রিপ কি? এটি অ্যাভেঞ্জার্স এন্ড গেমেও দেখা গেছে। এটি 1858 সাল আবিষ্কার করেন আগস্ট মোবিয়াস এবং একই বছর জন লিস্টিং তিনিও এটি আবিষ্কার করেন। মোবিয়াস স্ট্রিপের সবচেয়ে মজার দিক, এটি শুধু একটি সাইড। এক চিমটি রাখলে পুরো স্ট্রিপ ঘুরে আবার শুরুর বিন্দুতে আসে। সাধারণ কাগজের স্ট্রিপ মাছ থেকে কাটলে 2 টুকরা হয়, কিন্তু মোবিয়াস স্ট্রিপকে মাছ থেকে কাটলে 2 টুকরা হয় না, বরং একটি বড় লুপ তৈরি হয় যার মধ্যে 2টি টুইস্ট থাকে। মোবিয়াস স্ট্রিপ বানানো সহজ। একটি কাগজের স্ট্রিপ নাও, এক প্রান্ত হালকা বাঁকাও এবং 2 প্রান্ত একসাথে লাগিয়ে দাও। তো বন্ধুরা, এই অসাধারণ ফ্যাক্টগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও।